নমস্কার। আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে পুনরায় আপনাদের কাছে চলে এলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটু পরে বলবো, কয়েক মিনিট বাদে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, কতগুলো বিষয় আমাকে বলুন তো। এই যে আহ, কয়েকদিন পরপরই আপনারা টিভি, নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যে আহ, অল্প বয়স্ক তরুণ তরুণীরা হঠাৎ হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে খুব কম বয়স্ক বাচ্চাদের মধ্যেও ইদানিংকালে এরকম দু একটা কেস পাওয়া গেল, এবং তাদেরকে আর বাঁচানো যাচ্ছে না। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে মিনিমাম ট্রিটমেন্টের সুযোগটুকু আর পাওয়া যাচ্ছে না, তারা ইনস্ট্যান্ট এক্সপায়ার করে যাচ্ছে। এবং এই সমস্তগুলো শুনতে শুনতে বা দেখতে দেখতে নিশ্চয়ই আপনার মনেও আহ, সামান্য হলেও একটু প্রশ্ন জাগছে যে আমার হার্টের কন্ডিশন ঠিক আছে তো, বা হঠাৎ করে কি এমন হলো যে বেশ কয়েক বছর ধরে এরকম ইয়াং জেনারেশনস এর মধ্যে হার্ট অ্যাটাক খুব বেড়ে যাচ্ছে। যদিও অ্যাপারেন্টলি, অর্থাৎ আপাত দৃষ্টিতে তারা সম্পূর্ণ সুস্থ আছে। দেখুন, কখনো কখনো আপনার এরকম হয় যে বুকের বাঁ দিকটা ব্যথা করছে, ডান দিকটা ব্যথা করছে, মাঝখানটা লাগছে, হয়তো একটু আধটু লাগলো আবার নিজে থেকেই কমে গেল। আপনি সেই বিষয়গুলো খুব একটা নজরে দেন না। কখনো মনে করছেন যে হ্যাঁ, আমার মাঝে মাঝে তো গ্যাস অম্বল হয়, হয়তো এটা গ্যাস অম্বল থেকেই এই ব্যথাগুলো আসছে। আবার কখনো ভাবছেন যে অনেক সময় দৈনন্দিন জীবনে অনেক কারণেই মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, সেই কারণেও চেস্ট পেন এরকম হয়, যেগুলো ভেগ চেস্ট পেন, নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আবার এই সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, নিউজ পেপারে যে ধরনের খবর আজকালকার পড়ছি, সেগুলো পড়ে পড়ে এমনিই তো বুকে ব্যথা বেড়েই যাচ্ছে সবার। তা যাই হোক, এরকম আপনি অবচেতন মনে ভাবছেন, সবসময় আপনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে হয়তো এই ব্যাপারগুলো আলোচনা করেন না বা করতে চানও না। নিজের মনে মনে ভাবছেন যে ঠিক আছে, আহ, অত ঘাবড়ানোর মতো কিছু ব্যাপার নেই, আমার কোলেস্টেরল লেভেলটাকে একবার চেক করে নিতে হবে, অনেকদিন চেক টেক করা হয়নি। এবারে আপনি মাঝখানে একটু সুযোগ করে আপনার কাছাকাছি কোনো ল্যাব থেকে ব্লাড কোলেস্টেরলটা, অর্থাৎ লিপিড প্রোফাইলটা চেক করে নিলেন, এবং রিপোর্ট আপনার হাতে আসার পর আপনি আনফরচুনেটলি দেখতে পেলেন যে কোলেস্টেরল রিপোর্টটা বা লিপিড প্রোফাইল রিপোর্টটা নর্মালের থেকে বেশ কিছুটা বেশি। রিপোর্টটা দেখেই আপনার মাথা ঘুরে গেল। সঙ্গে সঙ্গে আপনার মনে এলো যে আমার তো মাঝে মাঝে দেখি বুকে ব্যথা ট্যাথা হয়, যেগুলোকে আমি গ্যাস অম্বলের ব্যথা বলেই মনে করি। তা আমার হার্ট সত্যি সত্যি ঠিকঠাক ভাবে কাজ করছে তো, ভেতরে কোনো সমস্যা কিছু তৈরি হচ্ছে না তো, যেমন হার্টের ধমনী ব্লক হয়ে যাওয়া, অর্থাৎ করোনারি আর্টারি ব্লকেজ বা এই ধরনের কোনো সমস্যা। এদিকে আমি দেখছি আবার কোলেস্টেরল লেভেলটাও বেশ বেশি। দেখি আমি একজন কার্ডিওলজিস্টের সঙ্গে কনসাল্ট করে নেবো, বা দরকার হলে একটা ইসিজি করতে হবে। ভেতরে ভেতরে একটু ভয় পেয়ে গেলেন। আবার ভাবছেন যে হ্যাঁ, কোলেস্টেরল লেভেলটা ওষুধ খেয়ে চেক করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তা কোলেস্টেরল নিয়ে সবারই কিন্তু বেশ মাথা ব্যথা, কারণ আমরা সবাই জানি যে এই কোলেস্টেরল আমাদের হার্টের ধমনীতে জমে সেটাকে আস্তে আস্তে ব্লক করে দেয় এবং হার্ট অ্যাটাকের মতো ডেডলিয়েস্ট কন্ডিশনের দিকে নিয়ে যায়। কিন্তু একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এটা জেনে রাখা খুব প্রয়োজন, যে কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে ক্ষতিকারক কোনো বিষয়বস্তু নয়। ইনফ্যাক্ট আমাদের গোটা শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি, এবং এই কোষগুলো থেকে তৈরি হয়েছে টিস্যু, এবং টিস্যু থেকে তৈরি হয়েছে আমাদের সমস্ত অর্গ্যান এবং আলটিমেটলি আমরা। এবং এই যে কোষ, এই কোষের অন্যতম প্রধান উপাদান কিন্তু কোলেস্টেরল বা ফ্যাট। কোষের যে কোষ পর্দা বা সেল মেমব্রেন থাকে, সেটা কিন্তু এই কোলেস্টেরল বা ফ্যাট না থাকলে তৈরি হতো না। অর্থাৎ কোষ যদি তৈরি না হতো তাহলে টিস্যুও তৈরি হতো না, আর টিস্যু যদি তৈরি না হতো তাহলে কোনো অঙ্গ প্রত্যঙ্গই তৈরি হতো না, আর তাহলে আমরাও তৈরি হতাম না। জেনে রাখুন, কোলেস্টেরল যদি তৈরি না হয় বা তৈরি না হতো তাহলে আমাদের কোনো এক্সিস্টেন্সই থাকতো না, সমস্ত প্রাণীকুলেরই কোনো এক্সিস্টেন্স থাকতো না। কোলেস্টেরল আমাদের
গোটা শরীরের সমস্ত সেলস, টিস্যু, অর্গ্যানস তৈরির জন্য মোস্ট এসেনশিয়াল ম্যাটেরিয়াল। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা কোষ, টিস্যু এবং অর্গ্যানের যে ফিজিওলজিক্যাল ফাংশন বা নর্মাল ক্রিয়াকলাপ, সেগুলোকে বিভিন্ন পদ্ধতিতে বা ধাপে মেনটেন করে চলেছে কোলেস্টেরল, বিভিন্নভাবে মেনটেন করছে। যদি কোলেস্টেরল তৈরি না হতো তাহলে কিন্তু শরীরের বা টিস্যুর যে নর্মাল ফাংশন সেটাও মেনটেন হতো না। সুতরাং কোলেস্টেরল কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এক্সিস্টেন্সের জন্য অত্যন্ত এসেনশিয়াল জিনিস, যেটা নিয়ে আপনি ভীষণ ভয় পান। এইবারে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে কিন্তু আমরা তো জানি যে এই কোলেস্টেরলই হার্টের ধমনীতে বা করোনারি আর্টারিতে জমে করোনারি আর্টারিকে ধীরে ধীরে ব্লক করে দেয় এবং হার্ট অ্যাটাক করায়। হ্যাঁ, আপনি যেটা জানেন ঠিকই জানেন। এইবারে আপনাকে একটা আমি ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনাকে এক বালতি পরিষ্কার জল দেওয়া হয়েছে, সেই জলের মধ্যে বলা হয়েছে একটা চামচে 1 চামচ সর্ষের তেল ফেলে দিতে। সর্ষের তেলটা কি ফ্যাট জাতীয় জিনিস। এবারে সর্ষের তেল আপনি জলে ফেলে দিলে সেটা কি জলে গুলে যাবে? কখনোই গুলবে না, কারণ ফ্যাট জলে গলে না, সেটা জলের উপরে ভেসে থাকবে। এবারে আপনি 1 চামচের বদলে একটা বড় বাটির 1 বাটি সর্ষের তেল জলের মধ্যে ফেলে দিলেন, তাহলে কি হবে? সেটাও জলে গুলবে না, কারণ ফ্যাট জলে গলে না। তাহলে আপনি 1 চামচ অথবা 1 বাটি কতটা পরিমাণ সর্ষের তেল জলের মধ্যে ফেললেন সেটার কিন্তু কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হচ্ছে কি ফেললেন। আপনি ফেললেন সর্ষের তেল, যেটা হচ্ছে ফ্যাট, আর ফ্যাট জলে গলে না, সেটা সবসময় জলের উপরে ভেসে থাকবে। এইবারে ধরুন আমি করোনারি আর্টারির প্রসঙ্গে আসি, মানে হার্টের ধমনী, যেটা হার্ট মাসলসকে ব্লাড সাপ্লাই করে। এইবারে এই যে করোনারি আর্টারির মধ্যে দিয়ে প্রচন্ড স্পিডে ব্লাড ফ্লো করছে। শুধু করোনারি আর্টারি কেন, আমাদের শরীরে সমস্ত ব্লাড ভেসেলস, শিরা, উপশিরা, ধমনী সবার মধ্যে দিয়ে হাই স্পিডেতে ব্লাড ফ্লো করছে। আমি করোনারি আর্টারির প্রসঙ্গে আসি কারণ হার্টের প্রসঙ্গেই আমি কথাটা বলছি। এইবারে করোনারি আর্টারির মধ্যে দিয়ে খুব স্পিডে ব্লাড ফ্লো করছে। এবারে ব্লাডের মধ্যে রয়েছে বিভিন্ন টাইপের কোলেস্টেরল। এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখি যে আমাদের রক্তের মধ্যে 4 রকমের কোলেস্টেরল থাকে। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, একটা হচ্ছে এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, একটাকে বলা হয় এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর একটা হচ্ছে ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই 4 রকমের কোলেস্টেরলকে একসাথে আমরা সাধারণ ভাষায় কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল বলি। তাহলে এটা হচ্ছে ফ্যাট জাতীয় জিনিস, এটা জলে গুলবে না, ব্লাডের মধ্যে ম্যাক্সিমামটাই আছে জল, তাহলে এটা ব্লাডের মধ্যে দিয়ে ফ্লো করে চলে যাবে। আবার ব্লাড হচ্ছে একটা ফ্লোয়িং লিকুইড, সেখানে করোনারি আর্টারির মধ্যে কোলেস্টেরল এমনিতেই ডিপোজিটেড হবে না। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ধমনীর যে ভেতরের দেওয়ালটা, সেই ভেতরের দেওয়ালটা এন্ডোথেলিয়াল সেল বলে একটা বিশেষ সেল বা কোষের লাইনিং দিয়ে তৈরি হয়। এই সেলটা ব্লাড ভেসেলস এর সমস্ত ধরনের ব্লাড ভেসেলস এর ভেতরের দেওয়ালটাকে তৈরি করে রাখে। এই এন্ডোথেলিয়াল সেলের একটা বিশেষ ক্যারেক্টার আছে। এই সেলটা কি হয়, ভীষণ রকম স্মুথ, মানে যেটাকে আমরা বলতে পারি সুপার স্মুথ। অর্থাৎ এগুলো খুব স্লিপারি টাইপের হয়, বাংলায় বলে না হড়হড়ে টাইপ। তাই এন্ডোথেলিয়াল সেল লাইনিং হয় সুপার স্মুথ বা স্লিপারি। এইবারে দেখুন করোনারি আর্টারি বা হার্টের ধমনীর ভেতরের ওয়ালটা ওই রকম সুপার স্মুথ এন্ডোথেলিয়াল সেল লাইনিং আছে বলে তার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো করছে। ব্লাডের মধ্যে আছে কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল, প্রথম কথা হচ্ছে ফ্যাট জলে গুলবে না, অর্থাৎ ব্লাডে গুলবে না। এবারে যে জিনিসটা গুলবে না সেটা ডিপোজিট হতে পারে না। আবার তার সাথে ধমনীর যে ভেতরের দেওয়ালটা সেটা হচ্ছে হাইলি স্লিপারি বা সুপার স্মুথ। তাহলে কোলেস্টেরল এমনি ডিপোজিটেড হবে না, স্লিপ করে বেরিয়ে চলে যাবে। একটা ফ্যাট জাতীয় জিনিস যেটা জলে গলে না, আবার যেখান দিয়ে ফ্লো করছে সেই জায়গাটাও স্লিপারি। তাহলে কিভাবে কোলেস্টেরল আমার হার্টের ধমনীর মধ্যে জমতে পারে? কখনোই জমা সম্ভব নয়। এবারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা তো তাই জানি যে হার্টের ধমনীর মধ্যে কোলেস্টেরল ধীরে ধীরে জমেই করোনারি আর্টারিকে ব্লক করে দেয় এবং হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আপনি যেটা জানেন ঠিকই জানেন, কিন্তু কোলেস্টেরল এমনি এমনি জমে না করোনারি আর্টারির মধ্যে। কখন জমে সেই ব্যাপারটা এবার বলি। ধরুন ধমনীর ভেতরের দেওয়ালটা, যেটা আমি বললাম একদম স্লিপারি বা সুপার স্মুথ, সেই ভেতরের দেওয়ালের কোনো একটা অংশ আপনি ইচ্ছাকৃতভাবে অর্থাৎ ইন্টেনশনালি ড্যামেজ করে দিলেন। এমন ভাবে ড্যামেজ করে দিলেন যে ভেতরের ওই জায়গাটাকে একদম রাফ করে দিলেন, খড়খড়ে করে দিলেন। তাহলে এইবারে ওই জায়গাটা যদি খড়খড়ে বা রাফ হয়ে যায় এবং যখন ব্লাড ওর মধ্যে দিয়ে ফ্লো করছে,
ভেসেলস এর মধ্যে দিয়ে ফ্লো করছে এবং ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল বা ফ্যাটটা আছে ওই ফ্যাটটা যদি রাফ বা খড়খড়ে জায়গাটাকে টাচ করে তখন সেই জায়গাতে আটকে যাবে। কারণ ফ্যাটের নিজস্ব একটা স্টিকি নেচার আছে, একটা সারফেস টেনশন আছে, সেটা স্লিপারি এরিয়াতে কখনোই আটকাবে না, কিন্তু রাফ এরিয়াতে টাচ করলেই আটকে যাবে। এবারে ধরুন ওই ধমনের ভেতরে কোনো একটা জায়গা ওরকম রাফ হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হওয়ার জন্য সেখানে কোলেস্টেরল মলিকিউল বা ফ্যাট মলিকিউল আটকে গেছে। একবার যদি সেখানটাতে একটুখানি আটকায় তাহলেই সেই জায়গাটাতে ধীরে 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 অনেক দিন ধরে অনেকটা কোলেস্টেরল জমা হতে থাকবে, এবং যত বেশি জমা হতে থাকবে আস্তে আস্তে ব্লাড ভেসেলস এর ভেতরে যে ডায়ামিটারটাকে সেটাকে ন্যারো করে দেবে এবং তার মধ্যে দিয়ে রক্ত চলাচল কমে যাবে। আর আমাদের হার্টের মাসেলস হচ্ছে এমন একটা মাসেলস যেটা সবসময় কাজ করে চলেছে বিরামহীন ভাবে, যেটা কাজ শুরু হয়েছিল আপনি যখন মাতৃগর্ভে ছিলেন এবং যেটার কাজ শেষ হবে যেদিন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। হার্ট মাসেলস কখনোই থেমে থাকে না, এবং যেহেতু হার্ট মাসেলস অবিরাম কাজ করে চলেছে সেই জন্য এর দরকার প্রচুর পরিমাণে অক্সিজেন। অক্সিজেনটাই ওর হচ্ছে জ্বালানি। অক্সিজেন যদি কমে যায় তাহলে ও ঠিকমতো কাজ করতে পারবে না। তাহলে ওর প্রপার, আর অক্সিজেন কোথা থেকে আসবে? ব্লাড থেকে। তাহলে হার্ট মাসেলস এ প্রপার ব্লাড সাপ্লাইটা দরকার। এই ব্লাড সাপ্লাইটা যদি কমে যায় তাহলে মাসেলস ড্যামেজ হয়ে যাবে এবং তখনই হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হবে। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা কিন্তু কোলেস্টেরল নয়, ভেবে দেখুন। প্রশ্নটা হচ্ছে কোলেস্টেরল যদি নর্মালি আমার ফ্লো করে, অর্থাৎ করোনারি আর্টারির ভেতরের দেওয়াল যদি একদম নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, তাহলে কখনোই কোলেস্টেরল সেখানে জমবে না। যদি ভেতরের দেওয়ালের কোনো অংশ আমার ড্যামেজড হয়ে যায়, রাফ হয়ে যায়, তাহলে ওই রাফ এরিয়াটাতে কোলেস্টেরল জমে যাবে এবং তখন গ্র্যাজুয়ালি জমতে জমতে ভেতরটাকে ব্লক করে দেবে। তাহলে মূল প্রশ্ন হচ্ছে যে করোনারি আর্টারির ভেতরের দেওয়ালটাকে কে রাফ করে দিচ্ছে বা ড্যামেজড করে দিচ্ছে। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু সেটাই। যদি আমি খুব ভুল না করি তাহলে এটুকু বলতে পারি যে জিনিসটা নিয়ে আমি আজকে হাইলাইট করতে চলেছি এই বিষয়টা নিয়ে আপনারা আগে হয়তো কখনো কিছু শোনেননি, বা যদিও শুনে থাকেন তাহলে এই জিনিসটা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে নেই। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। হ্যাঁ, এবার এই যে করোনারি আর্টারির ভেতরের দেওয়ালটা, সেটা অনেকগুলো ফ্যাক্টর দিয়ে ড্যামেজ হতে পারে, মানে মাল্টিফ্যাক্টোরিয়াল কজ। কিন্তু যত রকম ফ্যাক্টর আছে তার মধ্যে এমন একটা মেটেরিয়ালস আছে যেটা 80% রেসপন্সিবল আর্টারির ভেতরের ওয়ালকে ড্যামেজ করে দেওয়ার জন্য। আর বাকি যত ফ্যাক্টর আছে ধরে নিতে পারেন সেগুলো 20% রেসপন্সিবল। যে জিনিসটা 80% রেসপন্সিবল আগে সেটা নিয়ে সতর্ক থাকুন। সেই জিনিসটার নাম আমি বলি, সেটার নাম হচ্ছে হোমোসিস্টিন। এই হোমোসিস্টিন জিনিসটার সম্পর্কে যতদূর মনে হয় আপনারা হয়তো আগে খুব একটা কথা শোনেননি। এই হোমোসিস্টিন কি আমি সেটা ছোট্ট করে বলে রাখি। দেখুন, আমরা যে খাবার দাবারগুলো খাই তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট 3 ধরনের জিনিস থাকে। খাবারটা ডাইজেশনের পরে কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় গ্লুকোজ, যেটা সেলের মধ্যে গিয়ে ঢোকে। প্রোটিন থেকে তৈরি হয় অ্যামিনো অ্যাসিডস, আর ফ্যাট থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিডস আর গ্লিসারল, যেগুলো আলটিমেটলি সেলের মধ্যে ঢোকে। এইবারে প্রোটিন ডাইজেশনের পরে, অর্থাৎ আমিষ খাবার থেকে আসে প্রোটিন, এই প্রোটিন ডাইজেশনের পরে যে অ্যামিনো অ্যাসিডস তৈরি হয় এই অ্যামিনো অ্যাসিডস গুলো আমাদের সেলের মধ্যে ঢোকে, যেগুলো সেলের স্ট্রাকচার এবং ফাংশনকে মেনটেন করার জন্য রেসপন্সিবল। এইবারে এই যে অ্যামিনো অ্যাসিডস প্রোটিন থেকে তৈরি হচ্ছে, এই অ্যামিনো অ্যাসিডস ভেরি এসেনশিয়াল আমাদের সেলের জন্য। অ্যামিনো অ্যাসিড ছাড়া আমাদের সেল কিন্তু তার নর্মাল ফাংশন একেবারেই করতে পারবে না, সেল ড্যামেজ হয়ে যাবে। তা এইরকম বেশ কতগুলো অ্যামিনো অ্যাসিডস আছে যেগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, যেগুলো সেলের নর্মাল স্ট্রাকচার এবং ফাংশনের জন্য রেসপন্সিবল। এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস গুলোর নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফান, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, হিস্টিডিন এবং আর্জিনিন। এই যে এতগুলো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নাম বললাম, এর মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন। একটু আগেই বললাম এই মিথিওনিন অ্যামিনো অ্যাসিডটা আমাদের লিভারের মধ্যে, লিভার টিস্যুর মধ্যে এইটা একটা বিপাক ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মেটাবলিজমের মাধ্যমে হোমোসিস্টিন তৈরি করে। মানে মিথিওনিন থেকে মেটাবলিজমের মাধ্যমে হোমোসিস্টিন তৈরি হয়। যে বিপাক ক্রিয়াটা বা মেটাবলিজম দিয়ে তৈরি হচ্ছে সেই মেটাবলিজমটার নাম হচ্ছে ডিমিথাইলেশন। মানে মিথিওনিনের ডিমিথাইলেশন হয়ে হোমোসিস্টিন তৈরি হয়। হোমোসিস্টিন নিজেও কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড, কিন্তু প্রবলেমটা কোথায়? মিথিওনিন অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরের জন্য এসেনশিয়াল, এটা আমাদের লাগবেই,
তাছাড়া সেলের নর্মাল ফাংশনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু হোমোসিস্টিন যে অ্যামিনো অ্যাসিড, যেটা মিথিওনিন থেকে ডিমিথাইলেশনের মাধ্যমে তৈরি হলো, সেই মিথিওনিন কিন্তু, এই হোমোসিস্টিন কিন্তু আমাদের শরীরে কোনো কাজে লাগে না। এটা আমাদের শরীরে যদি কোনো কাজ করে সবটাই নেগেটিভ এফেক্ট। হোমোসিস্টিন কি করে, কিছুটা ওই মিথিওনিন থেকে তৈরি হওয়ার পরে সামান্য একটু অংশ ব্লাডের মধ্যে চলে যায়, আর বাকি যেটা রয়ে যায় সেটা আবার ঘুরে মিথিওনিন তৈরি করে। মানে মিথিওনিন থেকে ডিমিথাইলেশন হয়ে হোমোসিস্টিন, আবার হোমোসিস্টিনটা ঘুরে চক্রাকারে আবার মেটাবলিজমের মাধ্যমে মিথিওনিন তৈরি করে। এইভাবে একটা সার্কুলার একটা রিয়াকশন লিভারের মধ্যে হতে থাকে। এইবারে হোমোসিস্টিনটা যে ঘুরে আবার মিথিওনিন তৈরি করবে, এটার জন্য তিনটে জিনিস দরকার হয়। কোন তিনটে জিনিস? তিনটে এসেনশিয়াল ভিটামিন, ভিটামিন B6 বা পাইরিডক্সিন, ভিটামিন B12 বা কোবালামিন, আর হচ্ছে ফলিক অ্যাসিড। এই B6, B12 এবং ফলিক অ্যাসিড হোমোসিস্টিনকে মিথিওনিনে ট্রান্সফার করতে হেল্প করে। এবার আপনার শরীরে যদি B6, B12 এবং ফলিক অ্যাসিডের লেভেল অত্যন্ত কমে যায়, তখন কি হবে, মিথিওনিন থেকে যে হোমোসিস্টিনটা তৈরি হচ্ছে, আবার হোমোসিস্টিনটা আবার ঘুরে গিয়ে আবার মিথিওনিনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই হোমোসিস্টিন থেকে মিথিওনিন ট্রান্সফারটা ঠিকমতো হবে না। হোমোসিস্টিন প্রচুর পরিমাণে রক্তের লিভার কোষের মধ্যে জমতে থাকবে এবং সেখান থেকে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ঢুকতে থাকবে এবং ব্লাড হোমোসিস্টিন লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকবে। মানে হোমোসিস্টিন যে B6, B12 এবং ফলিক অ্যাসিড নিয়ে নর্মালি মিথিওনিনে ট্রান্সফার হয়ে যাচ্ছিল, এই ট্রান্সফারটা হ্যাম্পার্ড হয়ে গেল B6, B12 এবং ফলিক অ্যাসিড কম থাকার জন্য। এবং এই হোমোসিস্টিন লেভেল যদি ব্লাডে প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন এটা ওই যে করোনারি আর্টারির কে সম্পূর্ণ ড্যামেজ করে দেবে। ওই যে করোনারি আর্টারির ভেতরের যে এন্ডোথেলিয়াল সেল লাইনিং, যেটা ড্যামেজ হচ্ছে বলেই কোলেস্টেরলটা জমছে, সেটা কিন্তু এই হোমোসিস্টিনের জন্য। শুধু করোনারি আর্টারি নয়, হোমোসিস্টিন আপনার শরীরের যে কোনো ব্লাড ভেসেলসকে কমপ্লিটলি ড্যামেজ করে দিতে পারে যদি এটার লেভেল দীর্ঘদিন ধরে হাই থাকে। এইবারে জেনে রাখুন হোমোসিস্টিন কি কিভাবে আমাদের ব্লাড ভেসেলস, অথবা স্পেসিফিক্যালি যদি আমি করোনারি আর্টারির কথা বলি, এর কিরকম ভাবে ক্ষতি করে। প্রথম কথা হচ্ছে, হোমোসিস্টিন সরাসরি ওই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেগুলো বললাম যে আমাদের নর্মাল মেটাবলিক বাই প্রোডাক্ট, সেগুলোকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যখন প্রচুর পরিমাণে বেড়ে যায়, ন্যাচারালি ধমনির যে ভেতরের এন্ডোথেলিয়াল সেল লাইনিং, সেটাকে অটোমেটিক্যালি ড্যামেজ করে দেবে। এন্ডোথেলিয়াল সেলের স্ট্রাকচার এবং ফাংশনকে সম্পূর্ণ নষ্ট করে দেবে, সেটাকে রাফ করে দেবে। অর্থাৎ হোমোসিস্টিন অক্সিডেটিভ স্ট্রেস কে বাড়িয়ে দিতে হেল্প করে। এইটা এর মারাত্মক একটা নেগেটিভ এফেক্ট। 2 নম্বর হচ্ছে, হোমোসিস্টিন কিন্তু আমাদের এন্ডোথেলিয়াল সেল থেকে নাইট্রিক অক্সাইড বলে একটা মেটেরিয়ালস বেরোয়, যেটা ওই ধমনির যে স্মুথ মাসেল সেটাকে ডাইলেট করতে হেল্প করে। নাইট্রিক অক্সাইড যদি প্রপারলি না বেরোয়, তাহলে স্মুথ মাসেলস ঠিকমতো কাজ করতে পারবে না এবং ব্লাড ভেসেলস বা ধমনী ঠিকমতো ডাইলেট করতে পারবে না। যখন ব্লাড আসছে, ওটা যে প্রসারিত হয়ে যাচ্ছে, এই প্রসারণটা হবে না এবং ব্লাড ভেসেলস সবসময় চুপসে থাকবে বা তার ডায়ামিটারটা লো থাকবে। এবং যখনই ব্লাড ভেসেলস এর ডায়ামিটার লো থাকবে, তখনই তার মধ্যে ব্লাডের প্রেশার প্রচন্ড রকম বাড়তে থাকবে। এই হোমোসিস্টিন স্মুথ মাসেলস থেকে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে ধমনির যে নর্মাল ডাইলেটেশন বা প্রসারণ, সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়, দিয়ে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। তারপর কি করে, হোমোসিস্টিন ওই এন্ডোথেলিয়াল সেল লাইনিং এর উপরে অনেক রকম ন্যাচারাল প্রোটিন থাকে, যেগুলো এন্ডোথেলিয়াল সেলের নর্মাল ফাংশনকে বজায় রাখতে সাহায্য করে। হোমোসিস্টিন সরাসরি সেই ন্যাচারাল প্রোটিনগুলোর সঙ্গে অ্যাটাচ করে সবকটাকে ড্যামেজ করে দেয়। তার ফলে এন্ডোথেলিয়াল সেলের যে নর্মাল ফাংশন এবং স্ট্রাকচার, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তারপর হোমোসিস্টিন এন্ডোথেলিয়াল সেলগুলো ডিরেক্ট তাদেরকে ডেথ করিয়ে দেয় একটা নেগেটিভ জেনেটিক্যাল সিগন্যালিং এর মাধ্যমে, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। এইটা হোমোসিস্টিন প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, দিয়ে এন্ডোথেলিয়াল সেলকে ডাইরেক্ট নষ্ট করে দিতে পারে, তাদের ডেথ করিয়ে দিতে পারে। তারপর হোমোসিস্টিন আমাদের ব্লাডের মধ্যে যে প্লেটলেটস আছে, এই প্লেটলেটসকে নর্মালি অ্যাক্টিভেট করে দিতে পারে এবং অ্যাক্টিভেট করে দিয়ে প্লেটলেটগুলোকে এগ্রিগেট করিয়ে দেয় এবং ক্লট ফরমেশনে হেল্প করে। খুব সহজেই যে কোনো ব্লাড ভেসেলস এর মধ্যে, ইনক্লুডিং করোনারি আর্টারি, ক্লট ফরমেশন বাড়িয়ে দেয় এবং
করোনারি আর্টারিকে ড্যামেজ করে দিতে হেল্প করে। তাহলে এই যে যত রকম পদ্ধতি বললাম, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে হোমোসিস্টিন কিন্তু আলটিমেটলি করোনারি আর্টারির ভেতরে একটা পার্মানেন্ট এবং দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন তৈরি করে, যে ইনফ্লামেশনের জন্য করোনারি আর্টারির ভেতরের যে এন্ডোথেলিয়াল সেল লাইনিং, যে স্লিপারি যে আবরণটা, সেটাকে রাফ করে দেয়, ড্যামেজ করে দেয়, এবং যখন ড্যামেজ করে দেয় তখনই কিন্তু কোলেস্টেরলটা গিয়ে সেই জায়গায় আটকায়। তার আগে পর্যন্ত কিন্তু কোলেস্টেরল সেখানে আটকানোর কোনো সম্ভাবনা নেই। তাহলে এখান থেকে আপনি কি বুঝতে পারলেন? যে ধরুন আপনি ব্লাড টেস্ট করেছেন, করে আপনি দেখলেন যে আপনার ব্লাডে লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল লেভেল একদম নর্মাল, একটুও বেশি নেই, কিন্তু আপনার ব্লাডে হোমোসিস্টিন লেভেল নর্মালের থেকে অনেক বেশি। তাহলে কি হবে? ওই হোমোসিস্টিন আপনার করোনারি আর্টারির যে ভেতরের দেওয়াল অর্থাৎ এন্ডোথেলিয়াল সেল লাইনিং সেটাকে রাফ করে দেবে, ড্যামেজ করে দেবে, এবং যদি ড্যামেজ করে দেয় তাহলে আপনার রক্তে কোলেস্টেরল লেভেল নর্মাল থাকা সত্ত্বেও সেই নর্মাল কোলেস্টেরলটুকুই ওই ড্যামেজড এরিয়াতে গিয়ে জমতে শুরু করবে এবং ধমনীকে ব্লক করতে শুরু করবে। আর যদি আপনি টেস্ট করে দেখলেন যে আপনার ব্লাডে কোলেস্টেরল লেভেলটা নর্মালের থেকে বেশ কিছুটা হাই আছে, কিন্তু হোমোসিস্টিন লেভেলটা একদম নর্মাল আছে, তাহলে কি হবে? ওই হোমোসিস্টিন আপনার করোনারি আর্টারির ভেতরের ওয়ালকে আর ড্যামেজ করতে পারছে না। তাহলে আপনার রক্তের মধ্যে যে কোলেস্টেরলটা হাই রয়েছে, সেই হাই থাকলেই বা কি যায় আসে? যেহেতু করোনারি আর্টারির ভেতরের দেওয়ালটা একদম সুপার স্মুথ আছে, স্বাভাবিক আছে, কোলেস্টেরলটা আপনার কখনোই ভেতরের ওয়ালে জমবে না। কারণ আগেই আমরা জানি যে কোলেস্টেরল ফ্যাট জাতীয় জিনিস, সেটা জলে গলে না, আর ভেতরের ওয়ালটা এমনিতেই স্লিপারি, কোনো অবস্থাতেই জমবে না। তাতে কোলেস্টেরল লেভেল আপনার ব্লাডে নর্মাল থাকুক বা নর্মালের থেকে কিছুটা বেশি থাকুক, কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। হোমোসিস্টিন লেভেলটা যদি নর্মাল থাকে তাহলে সবসময়তেই আর্টারির ভেতরের ওয়ালটা স্বাভাবিক থাকবে, সেটা ড্যামেজড হবে না, রাফ হবে না, এবং কোনোদিনই কোলেস্টেরল জমবে না। তাহলে দেখুন, আপনি সবসময় তো চিন্তা করছেন কোলেস্টেরল নিয়ে, কোলেস্টেরল আপনার ব্লাডেতে বেশ কিছুটা বেড়ে গেলেই আপনি আতঙ্কিত হয়ে পড়ছেন বা ভাবছেন ওষুধ খাবো বা অন্য কি কি করলে কোলেস্টেরলটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু হোমোসিস্টিনের ব্যাপারে আপনি চিন্তা ভাবনাও করছেন না। কেন চিন্তা ভাবনা করছেন না? কারণ হোমোসিস্টিন খুব গোপনে আপনার করোনারি আর্টারিকে কমপ্লিটলি ড্যামেজ করে দিচ্ছে, আপনি জানতেও পারছেন না। যেদিন আপনি জানতে পারবেন সেদিন কিন্তু সব শেষ, আর সামান্য চিকিৎসা করার সুযোগটুকু আর থাকবে না, কারণ তখন করোনারি আর্টারি অলরেডি পুরোটাই ব্লক হয়ে গেছে। এইবারে শেষ যেটা কথা বলার সেটা হচ্ছে যে হোমোসিস্টিন, আমি একটু আগেই বললাম, নিশ্চয়ই আপনার মনে আছে, কেন আমাদের রক্তে বেড়ে যাচ্ছে? যে ভিটামিন B6, B12 এবং ফলিক অ্যাসিড আমাদের শরীরে অত্যন্ত কম থাকার জন্য হোমোসিস্টিনটা মিথিওনিনে কনভার্সন হতে পারছে না, এবং এই প্রপার কনভার্সন না হওয়ার জন্য মিথিওনিন থেকে যে কনস্ট্যান্ট হোমোসিস্টিনটা তৈরি হচ্ছে সেটা লিভারে জমছে এবং ব্লাডেতে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তাহলে আপনাকে এমন ধরনের খাবার দাবার খেতে হবে যেটাতে শরীরে B6, B12 এবং ফলিক অ্যাসিড নর্মাল থাকে। এইবারে বলি যে এই বি ভিটামিন বা ফলিক অ্যাসিড কোন ধরনের খাবারে বেশি থাকে? সাধারণত যত রকম আমিষ খাবার আছে অর্থাৎ ননভেজ আইটেমস, তার সেখান থেকেই আমাদের শরীরে বি ভিটামিনটা প্রচুর পরিমাণে ঢোকে। যেমন ধরুন মাংসর মধ্যে মেনলি হচ্ছে চিকেন, যে কোনো ধরনের সি ফিশের মধ্যে, সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে বি ভিটামিন থাকে, ডিমের মধ্যে থাকে, দুধের মধ্যে থাকে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে নিয়মিত বা রেগুলার বেসিসে খেতে হবে। চিকেন, এগ, মিল্ক এবং যে কোনো টাইপের সি ফিশ। হ্যাঁ, মিষ্টি জলের মাছের মধ্যে কিন্তু খুব বেশি ভিটামিন বি পাওয়া যায় না। তাছাড়া ভেজিটেবলস এর মধ্যেও ভিটামিন বি যথেষ্ট পরিমাণে থাকে, তার মধ্যে লিফি গ্রিন ভেজিটেবলস অর্থাৎ যে কোনো ধরনের সবুজ শাকসবজির মধ্যে ভিটামিন বি থাকে, বিনসের মধ্যে ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া হোল গ্রেনস যেগুলো, তার মধ্যে ভিটামিন বি যথেষ্ট পরিমাণে থাকে, এবং যে কোনো ধরনের নাটসের মধ্যে, সেটা পিনাটস হতে পারে, আমন্ডস, ওয়ালনাটস বা যে কোনো ধরনের নাটসের মধ্যে কম বেশি ভিটামিন বি থাকে। এইগুলো আপনাকে নিয়মিত আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে, যাতে আপনার শরীরে বা রক্তের মধ্যে বা টিস্যুর মধ্যে ভিটামিন বি এর কোনো অভাব না হয়। এবারে আমার ক্লিনিকে অনেক সময় অনেক পেশেন্ট এসে এরকম প্রশ্ন করেন
যে ডাক্তারবাবু আপনি যে জিনিসগুলো বললেন এগুলো তো সারা বছরই খাই, তা সত্ত্বেও তো আমি দেখছি যে আমার শরীরে ভিটামিন বি মানে কমে যাচ্ছে বা কম আছে। হ্যাঁ, এবারে দেখুন আপনি এই জিনিসগুলো নর্মাল খাবার পরেও আপনার ব্লাডের মধ্যে বা টিস্যুর মধ্যে বি ভিটামিনের অভাব হতে পারে। তার পেছনে কারণটা কিন্তু অন্য। তার পেছনে কারণ হচ্ছে যে আপনি হয়তো খাবারগুলো সবই ঠিকঠাক খাচ্ছেন, কিন্তু সেই খাবারগুলোর নিউট্রিশনাল ভ্যালু কম। সেখানে তো আপনার কিছু করার নেই, কারণ আজকালকার দিনে সমস্ত খাবারের মধ্যেই অ্যাডাল্টারেশন আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি ভেজাল। হ্যাঁ, সমস্ত খাবারের মধ্যে, ভেজিটেবলস এর মধ্যে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, অনেক ধরনের মানে হরমোন প্রয়োগ করা হচ্ছে ফলন বাড়ানোর জন্য। আমিষ খাবারের মধ্যেও বিভিন্ন ধরনের মানে টক্সিক মেটেরিয়ালস মেশানো হচ্ছে। এগুলো মেশানোর ফলে তাদের যে নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণ কমে যাচ্ছে। তার ফলে আপনার খাবার দাবার ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক সময় হয়তো শরীরে ভিটামিনের অভাব দেখা দিচ্ছে। তা যাই হোক, যদি আনফরচুনেটলি এই খাবারগুলো ঠিকঠাক খাওয়ার পরেও আপনার শরীরে বি ভিটামিনের অভাব দেখা দেয়, তাহলে আপনাকে তখন বি সাপ্লিমেন্ট খেতেই হবে। এইবারে এই যে বি ভিটামিন সাপ্লিমেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে সিনথেটিক সাপ্লিমেন্ট, একটা হচ্ছে ন্যাচারাল সাপ্লিমেন্ট। সিনথেটিক সাপ্লিমেন্ট আপনি যে কোনো ওষুধের দোকান থেকে কিনতে পারেন। সেখানে আপনি মিথাইল কোবালামিন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড ট্যাবলেট যেগুলো পাবেন ওষুধের দোকানে, সেগুলো হচ্ছে সিনথেটিক প্রোডাক্ট, সেটা আপনি খেতে পারেন। অথবা ন্যাচারাল প্ল্যান্ট বেসড বি ভিটামিন অনলাইনে বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে, সেখান থেকেও আপনি খেতে পারেন। তা যাই হোক, মানে আপনি সিনথেটিক বি ভিটামিন খান অথবা প্ল্যান্ট বেসড ন্যাচারাল বি ভিটামিন খান, দুটোই আপনার শরীরে একই রকম কাজ করবে এবং আপনার হোমোসিস্টিন লেভেলকে আস্তে আস্তে কমিয়ে দেবে। এবারে আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, আপনারা বছরে একবার বা দুবার চেষ্টা করবেন লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্টেরলের সাথে সাথে হোমোসিস্টিনটা অবশ্যই চেক করান। এবারে আপনি যদি চেক করে দেখতে পান যে আপনার হোমোসিস্টিন লেভেল অনেকটা বেশি আছে, হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের নর্মাল হোমোসিস্টিন লেভেল ব্লাডে হচ্ছে 7 থেকে 12 মাইক্রোমোল পার লিটার। 7 থেকে 12 মাইক্রোমোল পার লিটার। আপনি যদি দেখেন যে হোমোসিস্টিন লেভেলটা ব্লাডে আপনার 12-এর ওপরে আছে বা অনেকটা বেশি আছে, তাহলে আপনি আমাকে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারেন যে আপনার হোমোসিস্টিন লেভেল কত দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের সাপ্লিমেন্ট খেতে হবে, কতটা ডোজে খেতে হবে এবং কতদিন ধরে খেতে হবে, সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। আর আপনি যদি দেখেন যে হোমোসিস্টিন লেভেল নর্মাল আছে, তাহলে তো কোনো অসুবিধাই কিছু নেই। এই হোমোসিস্টিন লেভেলকে বছরে একবার বা দুবার অবশ্যই চেক করুন। কোলেস্টেরল নিয়ে একদম ভয় পাবেন না। যদি হোমোসিস্টিন লেভেল আপনার নর্মাল থাকে আর কোলেস্টেরল লেভেল যদি আপনার নর্মালের থেকে কিছুটা বেশিও থাকে, একদম ইগনোর করুন। ওই যে বেশি কোলেস্টেরলটা আছে সেটা আপনি লাইফস্টাইল মডিফিকেশন করে, শরীরচর্চা করে, একটু খাবার দাবারকে পরিবর্তন করে ওটা আপনার এমনি নর্মালে চলে আসবে। বা যদি কিছুটা বেশিও থাকে আপনার শরীরে বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনার শরীরে কোলেস্টেরল লেভেল একদম নর্মাল বা নর্মালের থেকে হয়তো সামান্য বেশি, আর হোমোসিস্টিন লেভেল অনেক হাই আছে, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন ভবিষ্যতে আপনাকে ধীরে ধীরে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে। কারণ ওই হোমোসিস্টিন একাই করোনারি আর্টারিকে কমপ্লিট ড্যামেজ করে দেবে, যেভাবে বললাম ওই পদ্ধতিতে। তাহলে হোমোসিস্টিনকে কখনোই ইগনোর করবেন না। আর হোমোসিস্টিন কিন্তু আপনার শরীরে বাড়ার একমাত্র কারণ হচ্ছে শরীরে আপনার বি ভিটামিনের অভাব। আর বর্তমান দিনে আমরা যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখতে পাচ্ছি, মানে ক্লিনিক্যাল ডেটা, তাতে আমাদের ইন্ডিয়ান পুরো সাবকন্টিনেন্টে বা আমাদের দেশে প্রচুর মানুষ বি ভিটামিন ডেফিসিয়েন্সিতে ভুগছেন, এবং যার ফলে অনেকেরই দেখা যাচ্ছে হোমোসিস্টিন লেভেল বেশ হাই, এবং এই কারণে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা দিনকে দিন বেড়ে যাচ্ছে শুধুমাত্র এই হোমোসিস্টিনের জন্য। সুতরাং হোমোসিস্টিনকে একেবারেই ইগনোর করবেন না, এটাকে টেস্ট করে রাখুন, এবং যদি কোনো প্রবলেম দেখতে পান তাহলে আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করে দেবো। আর ভিডিওর সব শেষে আপনাদেরকে একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিই, এই কথাটা বলেই আমি এই ভিডিও শেষ করব। সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। সারা পৃথিবীতে সমস্ত মহাদেশগুলো জুড়ে যত হার্ট অ্যাটাকের কেস আসছে বা হার্ট অ্যাটাকে যে সমস্ত পেশেন্টরা এক্সপায়ার করে যাচ্ছে, তাদেরকে যদি আমরা টোটাল 100% কনসিডার করি, তার মধ্যে 50% হার্ট অ্যাটাকের কেস
তাদের দেখা যাচ্ছে ব্লাড কোলেস্টেরল লেভেল একদম নর্মাল বা নর্মালের থেকে সামান্য বেশি, যেটা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট নয়। 50% কেস পুরোপুরি ব্লাড কোলেস্টেরল লেভেল নর্মাল, তারা জীবনে কোনোদিন কোলেস্টেরলের ওষুধই খাননি। আর বাদ বাকি 50% কেস দেখা যায় যাদের লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল লেভেল অনেকটা বেশি ছিল বা দীর্ঘদিন ধরে বেশি ছিল। এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা মাথায় রাখুন। এই যে 50% কেস অল ওভার দ্য গ্লোব কথা বলছি, যাদের কোলেস্টেরল লেভেল নর্মাল থাকা সত্ত্বেও তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে যাচ্ছে, তাদের জন্য কিন্তু মেন রেসপন্সিবল হোমোসিস্টিন। এইবারে ধরুন আপনার হোমোসিস্টিন লেভেল ব্লাডে অনেকটা বেশি, তার সাথে আবার কোলেস্টেরল লেভেলটাও অনেক বেশি রয়েছে, তাহলে এই যে প্রসেসটা, সেই প্রসেসটাই আরো ফাস্ট হয়ে যাবে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এর বেশি আর কিছু না। কোলেস্টেরল কিন্তু আপনাকে শেষ করছে না, কোলেস্টেরল আপনাকে বাঁচিয়েই রাখবে। আপনাকে যে শেষ করে দিচ্ছে তাকে আপনি চিনতেও পারছেন না, সে অত্যন্ত গোপনে আপনাকে একদম শেষের পথে নিয়ে যাচ্ছে, আপনি জানতেও পারবেন না। সেই জন্য হোমোসিস্টিনকে চেক করুন অন্তত বছরে একবার বা দুবার অবশ্যই, এবং তাকে নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের মতো ডেডলিয়েস্ট কন্ডিশন থেকে নিজেকে মুক্ত করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।